আমরা নিশ্চয়ই জানি সমকোণী ত্রিভুজ কি। এটা একটা সমকোণ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ সেটাই হচ্ছে সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলে সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটার একটা কোণ সমকোণ ছিল, এটা অবশ্যই সমকোণী ত্রিভুজ। তো পিথাগোরাস একটা তত্ত্ব দিয়েছে, একটা কথা বলেছে, 2 লাইনের একটা কথা বলেছে এই সমকোণী ত্রিভুজকে কেন্দ্র করে। মনে রাখবেন পিথাগোরাস একটা মাত্র ত্রিভুজকেই নিয়েই কথা বলছে, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ নিয়ে যে কথাটা বলছে এই কথাটার নামই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এখন এই উপপাদ্য বা এই কথাটা কি, মানে একটা ত্রিভুজের যদি আপনি এই যে একটা ভূমি আর ভূমির ওপর যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করেন, লম্বের ওপর যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করেন, বর্গক্ষেত্র মানে কি এর বাহুগুলো সমান হবে, এই বাহুটা এই বাহুটা এই বাহুটা, এবং এই অতির্ভুজের উপর যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করেন, অতির্ভুজের মধ্যে যদি একটা আবার বর্গক্ষেত্র অঙ্কন করেন, আচ্ছা এই যে অতির্ভুজের মধ্যে একটা বর্গক্ষেত্র অঙ্কন করলেন, এই দুইটা বর্গক্ষেত্রর এই যে স্পেসটা, এই স্পেসটা কিন্তু একটা ক্ষেত্রফল, এই স্পেসটাও একটা ক্ষেত্রফল। ক্ষেত্রফল বলতে একটা স্পেস বোঝায়, যেমন 1 বিঘা জমির যে একটা স্পেস থাকে ওই স্পেসটাই হচ্ছে ক্ষেত্রফল জ্যামিতির ভাষায়। তো এই দুইটা ক্ষেত্রফল যোগ করলে এই ক্ষেত্রফলের সমান হয়, এই বড়টার ক্ষেত্রফলের সমান হয়। তাহলে এইটা তুলে যদি আমি এখানে বসাই, ধরেন এরকম জায়গা খেলো এই বর্গক্ষেত্রটা, আর এই বর্গক্ষেত্রটা এখানে এইভাবে বসানো যাবে না, কেটে কেটে বসাইলে এই জায়গাটা ফিল হয়ে যাবে। অর্থাৎ সমকোণী ত্রিভুজের বড় বাহুটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বড় বাহুটার উপর এই যে বড় বাহুটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে এই জায়গাটা, অপর দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফলের সমান। এই দুইটার ক্ষেত্রফল যোগ করলে এইটার ক্ষেত্রফলের সমান। এটাই পিথাগোরাসের উপপাদ্য। এটাকে এভাবেও বলা যায়। দেখেন মনে রাখবেন অতির্ভুজ শুধুমাত্রই সমকোণী ত্রিভুজে থাকে, সমকোণী ত্রিভুজ ছাড়া অতির্ভুজ আর কোনো ত্রিভুজে থাকে না, এবং অতির্ভুজটা সমকোণের বিপরীতে থাকে। সমকোণের বিপরীত বাহুটার নামেই অতির্ভুজ। তাহলে আমরা এভাবেও, আর এইগুলো হচ্ছে একটা ভূমি আর একটা হচ্ছে লম্ব, সমকোণ সংলগ্ন বাহুদ্বয় একটি ভূমি আর একটি লম্ব। তো এটা যেহেতু অতির্ভুজ আমরা এভাবেও বলতে পারি এটা সমকোণী ত্রিভুজের অতির্ভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লম্ব ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের ক্ষেত্রফল দুইটি যোগফলের সমান। এটা পিথাগোরাসের উপপাদ্য। কথাটা আরেকটু ভেঙে যদি বলি ম্যাথমেটিক্যালি, ধরেন এই বাহুটা যদি হয় 3, এই বাহুটা যদি হয় 4, এই দুইটার ক্ষেত্রফল যোগ করলে এটার ক্ষেত্রফলের সমান হবে। মনে রাখবেন ভুল যেটা করেন অনেকে অবচেতন মনে, এই দুইটা বাহু যোগ করে এই বাহুর সমান না, কিন্তু এই দুইটা বাহু যোগ করে এই বাহুর সমান এমন কিন্তু বলি নাই। ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যোগ করলে তৃতীয় বাহুর থেকে বড় হয়, কখনো দুইটা বাহু যোগফল আর একটা বাহুর সমান হয় না। আমি কি বলছি, বলছি ছোট বাহু দুইটার বর্গক্ষেত্র মানে উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই দুইটার ক্ষেত্রফলের যোগফল এই ক্ষেত্রফলটার সমান, বাহুর যোগফলের সমান না কিন্তু। তাহলে এই বাহুটা যদি 3 হয়, এই বাহুটা যদি 4 হয়, এটার ক্ষেত্রফল 3 এর উপর স্কয়ার মানে কি 9, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি বাহুর স্কয়ার, এটার ক্ষেত্রফল হবে 16, 9 আর 16 যোগ করলে কত হয় 25। তাহলে এই বাহুটা নিশ্চিত 5, তার মানে 5 এর উপর স্কয়ার করলে কি হয় 25। এই টপিকটা আমরা এত সুন্দর করে ক্লিয়ার করে ফেলবো, বেসিক প্লাস শর্টকাট, 1 সেকেন্ডের মধ্যে সকল অঙ্ক আমরা পিথাগোরাসের 99.99% ম্যাথ আমরা 1-2 সেকেন্ডের মধ্যেই করে ফেলবো। চাইলে ফ্রিলি করব এবং চাইলেই রিটেন করব। সুতরাং ধৈর্য ধরে 20-25 মিনিটের এই ক্লাসটা একটু করুন। তো এটা খুবই ইফেক্টিভ একটা টপিক, বিভিন্ন চাকরি পরীক্ষায় নিয়মিত আসে। কি বললাম, একটা সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এভাবে বলতে পারি অপর বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, এটার ক্ষেত্রফলের সমান। তো এই বাহুটা যদি হয় 3, এই বাহুটা যদি 4 হয়, এটা হবে 9, এটা হবে 16 এটার ক্ষেত্রফল, আর এই বাহুটা নিশ্চয়ই 5, 5 এর উপর স্কয়ার করলে হয় 25। এই দুটো যোগ করলে 25, এটা একাই 25 হবে ক্ষেত্রফল। বাহুগুলো যোগ করলে সমান হবে এমন কিন্তু না। এটা আমরা দেখেন এভাবে বলতে পারি, ধরেন এটা যদি হয় 5, এটা যদি হয় 12, তাহলে এটা নিশ্চিত 13 হবে।
এটা অবশ্যই 13 হবে, কারণ 5 এর উপর স্কয়ার করলে হয় এটার ক্ষেত্রফল হবে 25, 12 এর উপর স্কয়ার করলে হয় 144, 25 আর 144 যোগ করলে হয় 169, যেটা 13 এর উপর স্কয়ার করলে হবে 169। অর্থাৎ ছোট বাহু দুইটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফল বড় বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এই কথাটাই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। আপনি বিভিন্ন অঙ্গিকে বলতে পারেন সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফল অতির্ভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, অথবা এভাবেও বলা যায় অতির্ভুজের উপর অঙ্কিত বর্গ সমকোণী ত্রিভুজ, ধরেন এটা যদি হয় এ, এটা যদি হয় বি, এটা যদি হয় সি, এভাবেও বলতে পারি অতির্ভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফলের সমান। আবার এভাবেও বলতে পারি অতির্ভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতির্ভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের যোগফলের সমান। যে ভাষায় বলেন না কেন মূল থিমটা ঠিক থাকলেই হলো। তাহলে এখান থেকে আমরা এভাবে বলতে পারি অতির্ভুজ এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার বলতে পারি। এটা অতির্ভুজ স্কয়ার মানে কি, অতির্ভুজকে স্কয়ার করা মানে অতির্ভুজের ক্ষেত্রফল পাওয়া হলো, ওইখানে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া হলো। তাহলে এবি স্কয়ার লম্বের উপর স্কয়ার মানে লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বিসি স্কয়ার মানে কি এই বাহুটা স্কয়ার করা মানে কি এই বাহুটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া হলো। এই দুইটা ক্ষেত্রফলের যোগফলের সমান। আচ্ছা সাউন্ড টাউন কি ক্লিয়ার আছে? একটু কমেন্ট করে জানান তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা, একটু কমেন্ট করে জানান। ওকে, থ্যাংক ইউ। সাউন্ড ডাউন সবকিছু ক্লিয়ার আছে, থ্যাংক ইউ সৌরভ। রাজু দাদা কেমন আছেন? জি ভাইয়া ভালো আছি, আপনি ভালো আছেন? ওকে, আমরা এখন আর কিছু জিনিস এখান থেকে শিখি। সেটা হচ্ছে একটা ত্রিভুজের যদি দুইটা বাহু, সমকোণী ত্রিভুজের দুইটা বাহুর মান যদি দেওয়া থাকে, মাস্ট বি আর একটা বাহু একটাই হবে। একটাই হবে বলতে বুঝাইছি কি, এটা 3 এটা 4 হলে এটা 5 না হয় আর কোনো উপায় নেই যদি সেটা সমকোণী ত্রিভুজ হয়। সমকোণী ত্রিভুজের দুইটি বাহুর মান জানা থাকলে অপর বাহু ফিক্সড হয়ে যায়। কারণ এটাকে স্কয়ার করলে কত হয় 9, এটাকে স্কয়ার করলে কত হয় 16, 16 আর 9 25। মাস্ট বি এই বাহুটার মান 5 হতে হবে, না হলে এটার মান এর ক্ষেত্রফল 25 হবে না 5 এর উপর স্কয়ার করলে। আবার ধরেন এটা দিবেন 3, এটা দিবেন 5, সমকোণী ত্রিভুজের দুইটা বাহুর মান দিয়েছেন, আর একটা বাহু 4 না হয় কোনো উপায় নেই, কারণ এটাকে স্কয়ার করলে 25 হয়, এই দুটার স্কয়ার যোগ করে 25 হতে হবে। এটাকে 9 আর এটা 16 হওয়ার লাগবে স্কয়ার করে, তার মানে এটাকে 4, 4 এর উপর স্কয়ার করলে 16। এই কথাটা দিয়ে বুঝাইলাম সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর মান দেওয়া থাকলে একটি মাত্র সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায়। সমকোণী ত্রিভুজের দুইটি বাহুর মান দেওয়া থাকলে একটি মাত্র সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায়। বাট সমকোণী ত্রিভুজের যদি একটা বাহুর মান দেওয়া থাকে, ধরেন এটা দিলাম 5, এটা তুলে নিয়ে এখানে দিলাম, এখানে বিভিন্ন ধরনের সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যাবে। একটা বাহুর মান দেওয়া থাকলে অসংখ্য সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে পারবেন। দেখেন 5 একবার এইভাবে দিলেন, আর একবার 5 সবাই দিবেন, আর আরো সবাই দিলেন, এইভাবে এই যে এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এই 5 ঠিকই রাখছেন, 5টা কিন্তু আপনি ঠিকই রাখছেন। ধরেন 5 এই যে এভাবে সবাই দিয়েছেন, এটা 5ই আছে, সমকোণী ত্রিভুজ এমন হইতে পারে। তাহলে এই তিনটা সমকোণী ত্রিভুজ কি একই হয়েছে? বাট অতির্ভুজ তো 5 আছেই। অর্থাৎ সমকোণী ত্রিভুজের একটা বাহুর মান দেওয়া থাকলে অসংখ্য সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায়। এখন আপনি ভাবতেছেন তাহলে 25 মিলাবেন কি করে? 25 মিলাইতে পারি, ধরেন এটা দিলাম √3 আর এটা দিলাম √22, এই বাহুর মান √22। √22 কে স্কয়ার করলে হয় 22, 3 √3 কে স্কয়ার করলে হয় 3, 22 আর 3 25, 5 কে স্কয়ার করলে হয় 25। বাট আপনি যদি যে কোনো দুইটা বাহুর মান দিয়ে থাকেন, আপনার বাকি বাহুটা অটো ফিক্সড হয়ে যাবে। এটা একটা তথ্য যে সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর মান দেওয়া থাকলে একটি মাত্র সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায়, বা বাকি দুইটা বাহুর মান দেওয়া থাকলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায়, কারণ আরেকটি বাহু অটো ফিক্সড হয়ে যায়। আর যদি মানে দুইটি বাহুর মান যদি দেওয়া থাকে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায়, কারণ বাকি বাহুটা ফিক্সড হয়ে যায়।
আর যদি একটা বাহুর মান দেওয়া থাকে, সেটা হোক অতির্ভুজ বা যে কোনো বাহু সমকোণী ত্রিভুজের, তাহলে অসংখ্য সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায়। কথা ক্লিয়ার? ওকে, আমরা এই পিথাগোরাসের ম্যাক্সিমাম ম্যাথ আমরা মুখে করে ফেলবো এবং রিটেনও করে ফেলবো। কিভাবে? এটা করতে গেলে আপনাকে কিছু সমকোণী ত্রিভুজের বাহুর মান দিচ্ছি, 3, 4, 5, 5টা সমকোণী ত্রিভুজের বাহুর মান দেব। এইগুলোকে বেস্ট করেই সবগুলো হয়ে যাবে। দেখেন 3, 4, 5 এটা দিয়ে বুঝলাম একটা সমকোণী ত্রিভুজের 3 বাহুর মান। বড় বাহুটা অবশ্যই অতির্ভুজ, এখানে 5 হচ্ছে কি অতির্ভুজ। আচ্ছা, তারপরে 5, 12, 13 আর একটা সমকোণী ত্রিভুজের 3টা বাহুর মান দিলাম, 5, 12, 13। এই দুটো লম্বভূমি আর এটা হচ্ছে অতির্ভুজ। 5 কে স্কয়ার করলে 25, 12 কে স্কয়ার করলে হয় 144, 25 আর 144 যোগ করলে হয় 169, 13 কে স্কয়ার করলে হয় 169। অবশ্যই সবসময় বড় বাহুটাই অতির্ভুজ হবে। সমকোণের অবশ্যই অতির্ভুজ হইতে গেলে কি সমকোণের বিপরীত বাহু, এবং ওইটাই সব থেকে বড় বাহু। সমকোণী ত্রিভুজের মধ্যে অতির্ভুজেই সব থেকে বড় বাহু। 5, 12, 13, তারপরে 8, 15, 17, 7, 24, 25, 9, 40, 41। এখানে 5টা সমকোণী ত্রিভুজের বাহুর মান দিয়েছি। আপনাদের এই 5টা সমকোণী ত্রিভুজের বাহুর মান একটু মুখস্থ করার লাগবে। মুখস্থ না করলেও আমরা অঙ্কগুলো করতে পারবো, বাট মুখস্থ করলে 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যেই প্রায় সব ম্যাথ করে ফেলবো। এইটাকে কাজে লাগায় বড় বড় ম্যাথগুলোও করবো। তো এই আমি আপনাদেরকে মুখস্থ ধরবো কিভাবে, যেহেতু জুমে ক্লাস নিচ্ছি না, আপনাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারতেছি না। আপনারা কমেন্ট করে জানাবেন, মুখস্থ করে একজনে 5-6 বার করে কমেন্ট করবেন যে আমার মুখস্থ হয়েছে, ডান, এবং এগুলো কমেন্ট করবেন যে 3, 4, 5, 5, 12, 13, 8, 15, 17, 7, 24, 25, 9, 40, 41। আমি কিন্তু আপনাদের ধরবো কিভাবে, যে একটা সমকোণী ত্রিভুজের 2টি বাহু যদি হয় 3, 4, আর একটি বাহু কত, অবশ্যই আপনাকে বলতে হবে 5। আমি আবার বলতে পারি একটা সমকোণী ত্রিভুজের 2টি বাহু যদি হয় 12, 13, অপর বাহুটি কত, 5। আবার এমনও বলতে পারি একটা সমকোণী ত্রিভুজের 2টি বাহু হয় যদি 8, 17, আরেকটি বাহু কত, 15। আবার এমনও বলতে পারি একটা সমকোণী ত্রিভুজের 2টি বাহু যদি হয় 40, 41, অপর বাহুটি কত, 9। 2টা বাহুর মান বলবো আর একটা বাহুর মান অটো বলতে হবে। তো এই 5টা মুখস্থ করেন, মুখস্থ করে যাদের মুখস্থ হয়ে গেছে তারা লিখবেন মুখস্থ ডান, আর এবং এগুলা 5 বার মিনিমাম করে 5 বার করে লিখবেন। 3, 4, 5 কমেন্ট করলেন, 5, 12, 13, 8, 15, 17, 7, 24, 25, 9, 40, 41। টানা ভাবে মুখস্থ করেন এই কয়েকটা। আমি 2 মিনিট সময় দিলাম, 2-3 মিনিটের মধ্যে আপনারা মুখস্থ করা হয়ে গেলেই গণহারে কমেন্ট করেন যে মুখস্থ হয়েছে, এবং এগুলো লিখতে থাকেন, কমেন্টে এগুলো লেখেন, তাহলে বুঝবো আপনার হয়েছে। একজন কমেন্ট করছে, ভাইয়া যে কোনো বাহু বড় হলে ওইটা কি অতির্ভুজ? নো, আমি কিন্তু ক্লাসের মধ্যে বলেই দিয়েছি, বড় বাহু মাত্রই অতির্ভুজ না, সমকোণী ত্রিভুজের মধ্যে অতির্ভুজ একমাত্র থাকবে। সমকোণের বিপরীত বাহুটা অতির্ভুজ। হ্যাঁ, সমকোণী ত্রিভুজের সব থেকে বড় বাহুটা অতির্ভুজ। সমকোণী ত্রিভুজ হতে হবে, অতির্ভুজ হতে গেলে প্রথম শর্তই হচ্ছে সমকোণী ত্রিভুজ থাকতে হবে, অর্থাৎ সমকোণের বিপরীত বাহুটাই অতির্ভুজ। এই যে এমন করে যদি আমি দেই, এই যে একটা ত্রিভুজ দিলাম, এটা কিন্তু অতির্ভুজ না, কারণ এটা সমকোণ না। এই যে এইভাবে দিলাম, এটা বড় বাহু কিন্তু এটা অতির্ভুজ না। অতির্ভুজ হতে গেলে অবশ্যই সমকোণের বিপরীত বাহুটা হতে হবে, এবং এই বাহুটা অবশ্যই, অতির্ভুজটা হচ্ছে একটা ত্রিভুজের মধ্যে সব থেকে বড় বাহু, কিন্তু সব বড় বাহুই অতির্ভুজ নয়। অতির্ভুজ হতে গেলে সমকোণী ত্রিভুজ থাকতে হবে, অর্থাৎ সমকোণের বিপরীত বাহুটাই হবে অতির্ভুজ। ক্লিয়ার? এই কথাটা এর আগেও বলছি, যেহেতু কমেন্ট করছেন। সৌরভ সরকার, দাদা ডান হয়েছে মুখস্থ, যাদের মুখস্থ হয়েছে তারা কমেন্ট করুন। থ্যাংক ইউ। সজীব কর্মকার, জয়। হ্যাঁ, এরকম কমেন্ট করতেছেন যে 5, 12, 13, হ্যাঁ এইভাবে লিখতে থাকেন, তাহলে আমি বুঝবো যে আপনাদের হয়েছে। আপন কুমার 3, 4, 5, 8, 15, 17, সজীব কুমার, জয়। হ্যাঁ, কর্মকার, জয়। হ্যাঁ, এভাবে কমেন্ট করেন, আমি তাহলে শিওর হয়ে যাবো যে আপনারা এগুলো সব মুখস্থ করে ফেলছেন। সামনে ক্লাসে থাকলে তো আমি সবাইকে ধরতাম মেন টু মেন। ওকে, 7, 24, 25, 9, 40, 41, গুড। সজীব কর্মকারের জয়ের খুব সুন্দর হয়েছে, বোঝা যাচ্ছে তার কমেন্ট ঘনহারে আসতেছে বাহুর কমেন্টগুলো। আপন কুমার 5, 12, 13, থ্যাংক ইউ। জান্নাতুল ফেরদৌস, দান লিখলেই হবে না, আপনাকে লিখতে হবে বাহুর মানগুলো। মুক্তা আহমেদ 3, 4, 5, জান্নাতি ইসলাম, ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ আপু। বিষয়টা ক্লিয়ার হয়েছেন যে প্রশ্নটা করছিলেন।
তানিয়া মাহমুদ সাথী গুড, 3 4 5 5 12 13 আপন কুমার, মুক্তা আহমেদ, 3 4টা আইডির কমেন্ট পাচ্ছি, বাকি আইডি গুলো কি মুখস্থ হয় নাই? তানিয়া মাহমুদ সাথী আবার লিখেছেন, মুক্তা আহমেদ আবার লিখেছেন, থ্যাংক ইউ। 8 8 15 17 তানিয়া মাহমুদ সাথী আবার লিখছেন, থ্যাংক ইউ। তারপরে তারিশা আক্তার 3 4 5 5 12 13 দুইটা বাহুর মান লিখেছেন। যেগুলো যাদের মুখস্থ হবে, এটা মুখস্থ ছাড়া ক্লাসে আগানো যাবে না। কি বেনিফিটেড হবেন একটু পরেই দেখাবো, আমরা একটু পর প্র্যাকটিসে যাব, দেখবেন যে এই ধরনের এই টাইপের অঙ্কগুলো কত দ্রুত হয়, এবং এইটাকে বেস করেই আমরা ত্রিকোণমিতির কিছু ম্যাথ করে ফেলবো। এখান থেকে ত্রিকোণমিতিতেও আমরা যাবো, ত্রিকোণমিতিতে গিয়ে আমরা আবার করব। আজকে পিথাগোরাসের ক্লাস নিয়ে আমরা ত্রিকোণমিতির যে ওই ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো হয়তো দেখাবো যদি সময় পাই, নাহলে কালকে দেখাবো। তারপরের দিন থেকে পাটিগণিতের আবার ক্লাস শুরু করব। আর জ্যামিতির আমার ম্যাক্সিমাম ক্লাস ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, যদিও লাইভ ক্লাস না, ওগুলোর সাউন্ড কোয়ালিটি তেমন ভালো না, ভিডিও কোয়ালিটিও তেমন ভালো না। ওকে, সৌরভ কর্মকার জয়, এমডি রাকিবুল হাসান শিয়াব থ্যাংক ইউ, তারপরে জান্নাতি ইসলাম থ্যাংক ইউ, গুড। হ্যাঁ, বোঝা যাচ্ছে আপনাদের মুখস্থ হচ্ছে। আর 4 থেকে 5টা আইডি কমেন্ট পাচ্ছি, অথচ 30+ লাইভে আছে। জান্নাতুল ফেরদৌস, 5-7টা আইডির কমেন্ট পাচ্ছি। ভক্তি সাহা, ইফতিসাম ইপু, থ্যাংক ইউ। আপনাদের মুখস্থ হয়েছে বোঝা যাচ্ছে, করতে থাকুন। আমি যারা যারা দেখতেছেন সবাই কমেন্ট করুন যে আপনাদের মুখস্থ হয়েছে কিনা, আমি এটা জাস্ট শিওর হবো। এটা শিওর হলে আমি প্র্যাকটিসে ঢুকে যাব, যে আপনাদের সবার মুখস্থ ক্লিয়ার। এখন আমাদের প্র্যাকটিসে যাওয়া যায়। সবাই কমেন্ট করুন। সৌরভ, মিমি আক্তার, নুসরাত থ্যাংক ইউ। আমরা আপনারা কমেন্ট করতে থাকুন, যাদের যাদের মুখস্থ হয়েছে। যাদের মুখস্থ হয়নি বা মুখস্থ করেন নাই তারা কি বিপদে পড়তে যাচ্ছেন। সুতরাং মুখস্থ করে কমেন্ট করুন, আপনাদের নিজেদের উপকার হবে। মুখস্থ করতেছেন এবং লিখতেছেন অবশ্যই মনে থাকবে বেশি। যারা মুখস্থ করে চুপ করে আছেন তারা একটু বেশি বুদ্ধিমান নিজেকে ভাবতেছেন, বাট কমেন্ট করলে আপনার লেখা হচ্ছে মানে ওই জিনিসগুলো আরো স্মৃতিতে বেশি দিন স্থায়ী হবে। জান্নাতুল ফেরদৌস থ্যাংক ইউ। হাফসা আক্তার থ্যাংক ইউ। তানিয়া ইসলাম, খাইরুল ইসলাম হৃদয় থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা এখন প্র্যাকটিসে আসতে পারি। থ্যাংক ইউ। আখি হাওলাদার, সরিষার শুরু থেকে আসতে পারিনি, বাচ্চাদের নিয়ে একটু ব্যস্ত ছিলাম। যেহেতু শুরু থেকে আসতে পারেনি, এখন কতটুকু বুঝবেন জানি না, যদিও 5-7 মিনিট ক্লাস, 8-10 মিনিট কনসেপ্ট গুলো নিয়ে কথা বলছি। আপনার ক্লাস শেষ হলে বাকি জিনিসগুলো আপনি দেখে নেবেন, অবশ্যই দেখে নেবেন। দেখবেন যে এই ক্লাসের বেনিফিট আপনি ত্রিকোণমিতি, পাটিগণিত, পরিমিতি সব জায়গায় পাবেন, এবং খুবই ইম্পর্টেন্ট একটা থিওরি পিথাগোরাসের উপপাদ্য। আমরা তাহলে প্র্যাকটিসে চলে আসি। যারা যারা কমেন্ট করতেছেন বুঝে গেছি আপনারা সুপার ডুপার ভাবে এই জিনিসটা করে ফেলছেন। আচ্ছা, এখন দেখেন, কোন ত্রিভুজের এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর 2 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের যোগফলের সমান হলে ত্রিভুজটি কি হবে? ওই ত্রিভুজটা কি হবে? একমাত্র এটা কোন ত্রিভুজের ক্ষেত্রে ঘটে? মানে 2টা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যোগফল অপর বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমান হলে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে ত্রিভুজটা কি? অবশ্যই কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। পিথাগোরাস একটা মাত্র ত্রিভুজকে নিয়েই কথা বলেছে, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ ছাড়া অন্য কোনো ক্ষেত্রে সে এই কথা বলে নেই। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে, বড় বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর 2 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফলের সমান। এই ব্যাপার পুশ হয়ে গেছে কেন? নেট প্রবলেম নাকি? না তো, ল্যাপটপের একটা সমস্যা। ওকে,
সমকোণী ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে এ বি এবং সি। সি অতিভুজ হলে সেক্ষেত্রে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার। এটি কার উদ্ভাবিত সূত্র? এটা দিয়ে কি বোঝালো? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এটি কার উদ্ভাবিত সূত্র? অবশ্যই কার? পিথাগোরাসের। সি স্কয়ার একটা কি? অতিভুজ। সি ওখানে উনি নিজেই বলছে অতিভুজ, তাহলে অতিভুজের উপর স্কয়ার, অপর দুই বাহুর উপর স্কয়ারের যোগফলের সমান, মানেই হচ্ছে এটা একটা কি? পিথাগোরাসের উপপাদ্য, এবং এটা একটা সমকোণী ত্রিভুজ। ওকে, এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি হলে কোনটা লেখা যাবে? বি কোণ 90 ডিগ্রি মানে বুঝতে পারতেছেন? তাহলে এ হচ্ছে উপরে আর এসি হচ্ছে অবশ্যই কি? অতিভুজ। আমরা কি লিখতে পারি বলেন দেখি? এই যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, বি কোণ হচ্ছে সমকোণ। এই যে বি কোণ সমকোণ, বি কোণ 90 ডিগ্রি মানে সমকোণ। তাহলে এসি অতিভুজ, তাহলে কোনটা সত্য হবে? এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এসি স্কয়ার বলা যে কথা, সি স্কয়ার বলা হচ্ছে কথা। এই সি এও যা, এসি ও তা। তাহলে আমরা বলতে পারি কি? এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার। অবশ্যই বলতে পারি, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার ইকুয়াল টু বাকি বাহু দুইটার স্কয়ারের যোগফলের সমান। আখিয়ালাদার অফলাইনে আপনার এই ক্লাসগুলো করছিলাম স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া থাকলে কি? অতিভুজের দৈর্ঘ্য দেওয়া থাকলে কি করা যায়? একটি মাত্র ত্রিভুজ আঁকা যায়, দুইটি মাত্র ত্রিভুজ আঁকা যায়, কোন ত্রিভুজ আঁকা যায় না, অনেকগুলো ত্রিভুজ আঁকা যায়। কোনটা? অবশ্যই কোনটা? কমেন্ট করে জানান তো। ক খ গ ঘ কোনটা? ক খ গ ঘ কোনটা? কোনটা কোনটা বলেন, দ্রুত বলেন, কোনটা করা যায়? কোনটা? অবশ্যই কোনটা? একটা বাহুর মান দেওয়া থাকলে অনেকগুলো সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায়, কিন্তু দুইটা বাহু দেওয়া থাকলে অবশ্যই একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যাবে। আমি যদি বলি একটা সমকোণী ত্রিভুজের দুইটা বাহু দিলাম 3 4, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেন, দুইটা বাহু যখন 3 4 দিছি, বাকি বাহুটা 5 না হয় আর কারোরই কোনো উপায় নেই। কিন্তু আমি যদি বলি একটা বাহু দিলাম মাত্র 5, বাকি বাহু দুইটা বিভিন্ন ধরনের বিভিন্ন রকম হতে পারে। মিস ইউ দাদা, এমডি জুবাইর, থ্যাংক ইউ ভাইয়া, আমিও আপনাকে মিস করি। আসবেন, অনেকদিন থেকে দেখছি না আপনাকে, প্রতিষ্ঠানে আসতেছেন না অনেকদিন থেকে, কি কারণে প্রতিষ্ঠানে আসতেছেন না জানি না। কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব? দেখেন, আমরা যদি ওই জিনিসটা মুখস্থ না করতাম, এখানে এসে আপনাকে সময় ব্যয় করার লাগতো। সময় ব্যয় কিরকম? সময় ব্যয় হচ্ছে কি ব্যাপার? ফোন আসতেছে। আচ্ছা, আমরা যদি ওই বাহুটা যদি না করতাম, মুখস্থ না করতাম, তাহলে এখানে আপনার একটু সময় ব্যয় যেত। সময় ব্যয় কিরকম হইতো? এখানে হয়তো কি আপনার এই বাহু স্কয়ার করতেন, বড় বাহু স্কয়ার 36, 5 এর উপরে স্কয়ার 25, 4 এর উপরে স্কয়ার করলে 16 আর 25 যোগ করলে হয় 41, আর এটা হলো 36, মিলে নাই, তাহলে এটা সমকোণী ত্রিভুজ না। এরকম করে যদি করতেন সময় লাগতো না, বাট আমরা ওইটা মুখস্থ করার কারণে এটা চার্টের মধ্যে পড়ে গেছে 3 4 5। তাহলে অবশ্যই এখানে কোন বাহুটা উত্তর হবে? 3 4 5, তাই কি না? 3 4 5 সমকোণী ত্রিভুজ। এখানে কোনটা হবে? সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটি? 5 12 13, উল্টাপাল্টা থাকতে পারে, বাট বড় বাহু সবসময়ই অতিভুজ। এই দুইটা বাহুর মধ্যে এটা ভূমি হতে পারে, এটা লম্ব। এটা লম্ব হলে এটা ভূমি, এটা ভূমি হলে এটা লম্ব। এই লম্ব ভূমি ছোট বড় হতে পারে, বাট অতিভুজ সবসময়ই বড় বাহু। তাহলে এখানে 5 12 13 একটি সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত হুবহু কমন পেয়ে গেছি। এটা হয়ে গেছে 1 সেকেন্ড। সেন্টিমিটার এককে নিচের বাহুগুলো দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন অসম্ভব। মানে কোনটা দ্বারা অসম্ভব এটা বলছে। এখন দেখেন আমাদের সম্ভব কোনগুলো এগুলো দেখি। এটা হচ্ছে সম্ভব, এটা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। 3 4 5 আমরা মুখস্থ করেছি, কিছুক্ষণ আগে জানছি। তারপরে আবার 5 12 13 এটা অঙ্কন করা সম্ভব।
এটাও আমাদের চার্টে পড়ে নাই, এটাও আমাদের চার্টে পড়ে নাই। এখন তাহলে আমরা কি করব? স্কোয়ার করে করে দেখবো? না, এত সময়ও নেই। দেখেন, অবশ্যই ওই বাহুগুলোর অনুপাতকে কেন্দ্র করেই বেশিরভাগ সমকোণী ত্রিভুজেই গঠন হয়। দেখেন 6 8 10, 6 8 10, এখানে 2 কমন নিলে কত? 3 4 5, 2 কমন নিলে এটা হবে 3, 8 হয়ে যাবে 4, 10 হয়ে যাবে 5। দেখেন এই যে খোলস বের হয়ে গেছে। 3 4 5 কি আমাদের ওই চার্টের মধ্যে না? তাহলে এটাও একটা সমকোণী ত্রিভুজ, কিন্তু এটা সমকোণী ত্রিভুজ না। এটা কমন 2 যায়, 2 কমন নিলে কি আছে? 1, এটা হচ্ছে কি 2, আর এটা হচ্ছে 4। এটা কি সমকোণী ত্রিভুজের কোন আমাদের চারটা যে আমরা আয়ত্ত করলাম এই চার্টের মধ্যে কি এটা আছে? নাই। তাহলে এইটাই সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব না। 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে ব্যাপারগুলো। এটাও ব্যাপার 1 সেকেন্ড মানে কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে এই দুইটা দেখে বুঝবেন হতে পারে। এটা 2 কমন নিলেই খোলস বের হয়ে যাবে। 2 কমন নিলে কি হবে? 3, 2 কমন নিলে হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 5, খোলস বের হয়ে গেছে। তাহলে এগুলো সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব, বা অঙ্কন সম্ভব না এইটা, যেটা অসম্ভব সেটাই চেয়েছে। কথা ক্লিয়ার? আচ্ছা, চারটি এত কষ্ট করে যে ওই জিনিসগুলো আয়ত্ত করাইলাম, এর বেনিফিট গুলো এখন ধীরে ধীরে পাওয়া শুরু করবেন। ওয়েট এন্ড সি। দেখেন, চারটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য নিম্নরূপ। কোনটি সমকোণী ত্রিভুজ নয়? মানে কোনটা সমকোণী ত্রিভুজ নয়? এটাও সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ। এটা সমকোণী ত্রিভুজ নয়। 1 ন্যানো সেকেন্ডের মধ্যে দেখেই অ্যান্সার বলে দিতে পারতেছেন। দেখেন, দাস বাংলা ব্যাংকে এসেছিল, বিভিন্ন চাকরি পরীক্ষায় এগুলো আসে। এর আগেরটা কিসে এসেছিল? প্রভাষক 16তম নিবন্ধনে কলেজে। আচ্ছা, 17, 15 এবং 8 সেন্টিমিটার দীর্ঘ বিশিষ্ট ত্রিভুজটি হবে। দেখেন, এখন ত্রিভুজটা কি ধরনের হবে? বাহুর মান দিছে, স্কোয়ার করে করে আপনি দেখে তারপর মিলাবেন, এত সময় নেই। 33তম বিসিএস এসেছিল, তারপরে হচ্ছে বিআর ইবি সহকারী সচিবে প্রশাসন এসেছিল। তাহলে দেখেন 37তম বিসিএস। আচ্ছা, তাহলে এটা কি ত্রিভুজ? 1 ন্যানো সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবেন না? এই যে 8 15 17 কি ত্রিভুজ এটা? অবশ্যই এটা একটা সমকোণী ত্রিভুজ। কথা ক্লিয়ার? 11 নম্বর, সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে অপর দুই বাহুর দৈর্ঘ্য কত? একটা বাহুর দৈর্ঘ্য দিয়েছে 5, অপর দুই বাহুর দৈর্ঘ্য অবশ্যই কি কি দেওয়া আছে? 3 4, আমাদের চার্টের মধ্যে পড়ে গেছে 3 4। তাহলে অ্যানসার কি হবে? ক নাম্বার। বুঝতেছেন কি? তারপর হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, তা কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়। অতিভুজের দৈর্ঘ্য কত? কথা কি বুঝিতেছেন? এখানে কি দেখিতে পারছেন? কিছুই দেখিতে পারতেছেন না। আমরা কি বিষয়টা রিটেন ভাবে দেখি, তারপর এটা 1 ন্যানো সেকেন্ডের মধ্যে এটাও করে ফেলবো। খেয়াল করেন, একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়, মানে সমকোণী ত্রিভুজ হবে লম্বটা, এই যে এই লম্বটা ভূমির থেকে 2 সেন্টিমিটার বড়। এখন ভূমি কত সেটাই তো জানি না, তার থেকে এটা 2 সেন্টিমিটার বড়। তাহলে আমরা আগে ভূমি যেহেতু জানি না, সেটাকে ধরে নিব x। তাহলে এটা হবে x + 2, ব্যাপারটা এরকম। তারপরে কিন্তু অতিভুজ মানে এই যে এই বাহুটা অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়। ও সরি, ওখানে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট। লম্বই ছোট। একটি সমকোণী ত্রিভুজের লম্বটা, এই লম্বটা ভূমির থেকে 2 সেন্টিমিটার ছোট। তাহলে এটা যদি ভূমি যদি x হয়, এটা x - 2, এবং তার কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়, মানে এই যে অতিভুজটা ভূমির থেকে 2 সেন্টিমিটার বড়। তার ভূমি তো জানতাম না, এই জন্য ধরে নিছি x। তাহলে এটা থেকে এটা 2 সেন্টিমিটার বড়, মানে কি x + 2। এটার থেকে এটা 2 ছোট, এটার থেকে এটা 2 বড়। এখন এইটাই জানি না, যেটা জানি না সেটা কি x ধরে নিতে হয়, তাহলে ওইটার মান আমাদের বের করা সম্ভব হয়। আচ্ছা, অতিভুজের দৈর্ঘ্য কত? তাহলে অতিভুজ কোনটা? অতিভুজ x + 2, এটার মান চেয়েছে। তাহলে এটাই आंसर x + 2, কিন্তু এই आंसरটা আমরা গ্রহণ করতে পারতেছি না। কেন গ্রহণ করতে পারতেছি না? x আমরাই ধরে নিয়েছি। তাহলে x এর মান বের করতে হবে, x ধরে নিলে x এর মান বের করতে হয়। আর x এর মান বের করতে গেলে একটা ইকুয়েশন বা সমীকরণ বানাতে হয়। এই সমীকরণের জন্য আমাদের গুরু পিথাগোরাস একটা তত্ত্ব দিয়েছেন, ওই তত্ত্বটাকেই সমকোণী ত্রিভুজে কাজে লাগাইতে হয়। তত্ত্বটা কি? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার মানে কি? x + 2 হোল স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার x - 2 হোল স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন এটা ক্যালকুলেশন করলে x এর মান পাবেন, x এর মান পেয়ে এখানে বসাই দিলে आंसर হয়ে যাবে। ক্যালকুলেশনে আবার অনেকে ভুল করে কি, এটা স্কয়ার আছে না, এখানে x স্কয়ার ভাগ করে দেয় 2 এর উপর স্কয়ার, এইভাবে দেওয়া যায়? নো। যদি
এটা ভুল লেখা হয়েছে, এইরকম অনেকে অবচেতন মনে ভুল করে। যদি প্লাস মাইনাস চিহ্ন থাকে তাহলে অবশ্যই এখানে যা থাকুক সূত্র আকারে দিতে হবে, সরাসরি দিতে পারবেন না। গুণ ভাগ থাকলে এই স্কয়ারটা সরাসরি আকারে দিতে পারতেন, প্লাসের জায়গায় যদি গুণ অথবা ভাগ থাকতো তাহলে এটা সূত্র দিতে হবে a প্লাস b হোল স্কয়ার, এই সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্র দিতে হবে। এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র দিতে হবে। তারপর ক্যালকুলেশন করে কাটাকাটি ফাটাফাটি করে x এর মান পাবেন। x এর মান পাইলেই আবার অ্যানসার না, কারণ ভূমি তো চাই নাই, চাইছে কি অতিভুজের দৈর্ঘ্য কত, ওই যে x প্লাস 2 এর মান অ্যানসার, তখন এটা হবে অ্যানসার। কথা ক্লিয়ার? এটা হলো রিটেন। বাট আমরা বলছি না পিথাগোরাসের ম্যাক্সিমাম ম্যাথ, প্রায় সব ম্যাথই আমরা কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে করে ফেলবো। চাইলে আমরা আবার রিটেনও শিখবো, এই যে রিটেন এভাবে করবেন। এবং দেখেন ফিলির জন্য আমরা কিভাবে করি, মনে কি পড়ে আমাদের চার্টে কি কি ছিল? 3 4 5 5 12 13 8 15 17, মুখে মুখে বলতে থাকেন। তাহলে 7 24, এটা কি 25 9 40 41, এই চারটা আমাদের আয়ত্তে আছে কিনা এটা করেছে। এটা যদি আয়ত্তে থাকে দেখেন, শুধু দেখেন, চাইছে অতির্ভুজ, কারো অতির্ভুজ কি এখানে কমন পড়ছে, এখানে অতির্ভুজ 10, এটা 8, এটা এটা হচ্ছে 4, এটা হচ্ছে 6। আচ্ছা দেখেন 8 কমন পড়ছে না, 4 কমন পড়ছে, 6 কমন পড়ছে, বা 4 আর 6 তো কারো 4, এখানে 4 তো অতির্ভুজ না। 4 কি 4 অতির্ভুজ? এটা হতে পারে। অতির্ভুজে কি 8 আছে? নাই। অতির্ভুজে কি 6 আছে? নাই। 10ও নাই। কিন্তু কোন অতির্ভুজটাকে এরকম বানানো সম্ভব? দেখেন 10 কে 5 এর গুণিতক বানানো সম্ভব। 5 এর গুণিতক করলে কত হয়? 10। 8, কোন অতির্ভুজকে 8 বানাইতে পারবেন? দেখেন তো, কোনো কিছু গুণ করে পারবেন না, তাহলে 8 হতে পারে না। 4ও বানাইতে পারবেন না, 6ও বানাইতে পারবেন না, একমাত্র বানাইতে পারবেন 10। তাহলে অ্যান্সার 10। বুঝছেন? কোন অতির্ভুজকে আপনি 10 বানাইতে পারবেন, ওর গুণিতক আকারেই থাকবে। এখন পুরোপুরি বাহুগুলো 3টা বাহুর মানে যদি চান, তাহলে এটাকে 10 বানানো মানে কি, এটার সাথে 2 গুণ করছেন, একই রেশিওতে বাকি বাহুগুলোও বাড়বে। অর্থাৎ এটা দ্বিগুণ হলে বাকি বাহুগুলোও দ্বিগুণ হবে। অর্থাৎ 3 4 5, এই যে 3 4 5 দ্বিগুণ করলে হবে 6 8 10। এই যে অতির্ভুজ 10 হওয়া সম্ভব। এবং এটাই যে সত্য অ্যান্সার, এভাবে দেখতে পারেন। এখানে ভূমি কিন্তু 8, ভূমি 8, ভূমি 8 আর লম্ব হচ্ছে 6। দেখেন ভূমির থেকে লম্ব হচ্ছে 2 কম, ভূমির থেকে অতির্ভুজ হচ্ছে 2 বেশি, তাহলে অতির্ভুজ একমাত্র 10 হওয়া সম্ভব। এই আপনারা কি এটা বুঝতেছেন? না বুঝলে আমাকে বলেন, কমেন্ট করে জানান যে বুঝছেন কিনা, বা এটা নিয়ে আবার কথা বলতে হবে কিনা, একটু কমেন্ট করে জানান। আর বেশিক্ষণ ক্লাস নেই, আর 4-5 মিনিট সর্বোচ্চ ক্লাস আছে, দেখবেন যে সব ক্লিয়ার হয়ে যাবে, সব ক্লিয়ার হয়ে যাবে। আর তেমন কিছুই নেই, সব দৌড়াবে এখন আপনাদের। 5-7 মিনিটের মধ্যেই আপনাদের পিথাগোরাস ক্লিয়ার হয়ে যাবে। এটা কি বুঝছেন আপনারা? না বুঝলেও কমেন্ট করে জানান একটু। ওকে, ক্লিয়ার? একমাত্র অতির্ভুজ 10 বানানো সম্ভব, এগুলো অতির্ভুজ বানানো সম্ভব নয়। ওকে, একটি সমকোণী ত্রিভুজের অতির্ভুজ 15, অপর দুই বাহুর অন্তর 3 হলে ওই দুটি বাহুর দৈর্ঘ্য কত? অপর দুই বাহুর অন্তর, অতির্ভুজ দিয়ে রাখছে কিন্তু 15, অপর দুই বাহুর অন্তর কত? 3 হলে ওই দুইটি বাহুর দৈর্ঘ্য কত? বাকি দুইটা বাহু চাইছে, বাকি দুইটা বাহুর অন্তর 3, যেহেতু আমরা ধরে নেব যদি রিটেন করি একটা x একটা x-3 আর অতির্ভুজ হচ্ছে 15, এখান থেকে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী লিখতে পারবো x² প্লাস x-3 হোল স্কয়ার ইকুয়াল টু 15 স্কয়ার। দিয়ে ক্যালকুলেশন করলে x এর মান পাবো, x এর মান পেলে এই একটা x আর একটা x-3 ছিল, মানটা ওখানে বসাই দেবো, বাহু দুইটা পাবো। রিটেনের জন্য বা ফিলের জন্য 1 ন্যানো সেকেন্ডে অতির্ভুজ 15 কার বানানো সম্ভব বলেন তো? কাকে বানানো সম্ভব? ঝটপট কমেন্ট করেন তো, কাকে অতির্ভুজ 15 বানানো সম্ভব? 3 4 5, এটাকে অতির্ভুজ 15। এখন আপনি যদি বলেন 8 15 17, এই তো 15 কমন পড়ছে, 15 কমন পড়ে না, এই 15 সেই 15 না, এই 15 হচ্ছে অতির্ভুজ।
অতিভুজ কখনোই ছোট বাহু হতে পারে না। এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে 17, তাহলে এই 15 ওখানে হতে পারে না, কমন পড়ে নেই এটা, তাহলে হুবহু কমন পড়ে নাই, তাহলে 15 বানানো সম্ভব কাকে? এইটাকে না, এই অতিভুজকে কত গুণ করলে? 3 গুণ করলে। 3 গুণ করলে তাহলে এগুলোকেও 3 গুণ করতে হবে। এক বাহু গুণ যত যেভাবে বাড়বো বাকি বাহুগুলো সেভাবে বাড়বে, নাহলে সেটা সমকোণী ত্রিভুজ থাকবে না। তাহলে এটা কি হবে? 9, আর এটা হবে 12, আর এটা হবে কি 15। কথা ক্লিয়ার? 9, 12, 15। এখন আপনি মিলাই দেখেন, বাকি দুইটা বাহুর অন্তর কিন্তু 3ও আছে। তাহলে অ্যান্সার কি? 9 আর 12। 9, 12 কোথায়? 9, 12 কোথায়? 9, 12। কথা ক্লিয়ার? অ্যান্সার 9, 12। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। ওকে, বুঝতে পারছি। জান্নাতুল ফেরদৌস 3, 4, 5 লিখেছেন, আপনি ধরতে পারছেন। আশা করা যায় বাকি সবাই ধরতে পারছেন। কি ক্লাস বুঝতেছেন? বুঝতেছেন না বুঝতেছেন না? না ভালো লাগতেছে না? সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 3, 4 হলে অতিভুজের মান কত? দেখেন পানির মতো। এখন নাহলে রিটেন করলে, এটা যদি রিটেন করেন পিলির মধ্যে যদি এত সময় নেন, আপনার কি করার লাগতো? সমকোণী ত্রিভুজের দুইটা বাহু, একটা 3, একটা 4, অতিভুজ হচ্ছে x ধরার লাগতো। অতিভুজ চাইছে, তখন লেখা লাগতো x স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, ক্যালকুলেশন করে করে x এর মান বের করা লাগতো। এখন কি এর সময় আছে আর পিলির জন্য? জাস্ট অ্যান্সার দেখবো আর বলে দেবো 5। আচ্ছা, যারা যে মানুষগুলো ফ্রি ক্লাস অনলাইনে আমি করাবো করতে চাই এরকম লিখলে, ইন্টারেস্টেড ক্লাস করতে চাই, অ্যাট মি প্লিজ ভাইয়া, আমি খুবই দুঃখী, আমি খুবই হতভাগী, আমি ক্লাস করতে চাই, আপনার করতে পারি না, আমাকে অনলাইন ক্লাসে নেন, ক্লাস ফ্রি করেন, এগুলো আবেগেই কমেন্ট করে। ফ্রি পেলে বাঙালি আর কাতরাও খাইতে চায়। দেখেন অনলাইন ক্লাসে এখন মাত্র 31 জন উপস্থিত, আর কমেন্ট করার সময় গণহারে করে ফ্রি, মানে ফ্রি দেখলে আর মন মানে না, ব্যাপারটা এরকম। আমি অবশ্যই আপনাদের ফুল কোর্স ফ্রি করাবো। 100 টাকা এন্ট্রি ফি নিব। যারা নিয়মিত ক্লাস করবে কোর্স শেষে আপনাদের ওই টাকাটা ফেরত দিয়ে দেব। আর যারা মানে নিয়মিত ক্লাস করবে না তাদের টাকাটা ফেরত দেওয়া হবে না। কথা কি ক্লিয়ার? এবং তাকে গ্রুপ থেকেও বের করে দেওয়া হবে টানা 3 থেকে 4 দিন ক্লাস না করলে। এবং ক্লাসের শুরুতে আপনি যে প্রেজেন্ট আসেন এটা কমেন্ট করতে হবে, এবং ক্লাস শেষ হওয়ার 2-1 মিনিট আগে আপনাকে কমেন্ট করতে হবে যে আপনি ক্লাসে ছিলেন, ক্লাসটা শেষ করলেন। বুঝছেন? আমি অ্যাক্টিভ স্টুডেন্ট চাই, যে অ্যাক্টিভ স্টুডেন্ট গুলোকে আমি সর্বোচ্চ ভাবে তৈরি করতে চাই। ম্যাথ এমন ভাবে আপনারা শিখাইতে চাই যেন আপনারা ম্যাথ না পারলে আর কেউ যেন ম্যাথ না পারে, এবং এনজয়ফুল ভাবে শিখাইতে চাই। আপনারা যেন এনজয় করে করে ম্যাথ গুলো অ্যান্সার করেন এবং মজা পান। আপনি যত দুর্বলই হন না কেন, ম্যাথে দুর্বল থাকবেন এটা আপনার কোনো সমস্যা, আমার সমস্যা না। আমি আপনাকে তৈরি করব, এটাই আমি দেখাইতে চাই। এই জিনিসটাই আমার কাজ। আপনি ম্যাথে দুর্বল থাকবেন এটা আপনার অত্যন্ত স্বাভাবিক বিষয় আমার কাছে, আর আপনাকে তৈরি করা এটা আমার কাজ, এবং এই জিনিসটাই আমি করি। এবং 100% ম্যাথে মার্ক তুলতে হবে যে কোনো চাকরি পরীক্ষায়, এবং আমরা যদি কোনো ম্যাথ মিস করি আর কেউ যেন ম্যাথ না পারে। সো লেগে থাকতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। ম্যাথ কোনো ধান কাটা কাজ না যে হুট করে আমি 10 ঘন্টা পরিশ্রম করলাম হয়ে গেল সবগুলো ম্যাথ, এমন কিছু না। এটা ডে বাই ডে স্তরে আপনার বেসিক গুলো স্ট্রং করে ফ্রিলি প্লাস রিটেন দুইটাই কভার করতে হয়। রিটেন বেস ফ্রিলি করতে হয়। ওকে, একটি সমকোণী ত্রিভুজের ভূমি 30, উচ্চতা 40 সেন্টিমিটার হলে অতিভুজ কত? দেখেন তো ভাইয়া, এইটা কারো কমন পড়েছে কিনা? 30, 40 ওই চার্টের মধ্যে কিন্তু কমন পড়ে নাই। পড়ছে কি? কিন্তু কমন নিলে কি বের হয়? 10 কমন নেওয়া যায়। 10 কমন নিলে কি হয়? এটা হয় 3, এটা হয় 4, তাহলে 5, ওটা হবে 5 হয়ে যাবে 50, 3 হয়ে গেছে 30, 4 হয়ে গেছে 40, তাহলে অতিভুজ 5 হয়ে যাবে কি 50। অ্যান্সার কোনটা? 50। কথা কি বুঝছেন? সমকোণী ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 3 একক, অতিভুজের দৈর্ঘ্য 5 একক, অপর বাহুর দৈর্ঘ্য কত? কমেন্ট প্লিজ। কত? ধন্যবাদ ভাই এত সুন্দর করে বোঝানোর জন্য। থ্যাংক ইউ জান্নাতি আপু, আপনাকেও, আপনি বুঝতে পারছেন এর জন্য। না অতিভুজ 5 হলে অপর বাহু কত? 3 আর 5 দেওয়া আছে, তাহলে বাকিটা কি? 4। 2 বাহুর মান দেওয়া থাকলে 1 বাহু মাস 2 ওটা। একটি সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার। তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? 5 সেন্টিমিটার আর 12 সেন্টিমিটার। তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হইয়া? 5 12 কত? 13। একটি সমকোণী ত্রিভুজের ভূমি 5, উচ্চতা 5 মিটার, উচ্চতা 5 মিটার, ভূমি 12 মিটার, উচ্চতা 5 মিটার। অতিভুজ ভূমি অপেক্ষা অতিভুজ কত সেন্টিমিটার বেশি? এটা কমেন্ট করেন তো দেখি, এটা কারা কারা পারতেছেন।
বেশি উত্তেজিত হওয়া ভালো না, কিন্তু জানবেন, কিন্তু একটু সিনসিয়ার থাকতে হবে। দেখেন কমেন্ট করেন এটার অ্যান্সার কত। এটা চাইছে অতির্ভুজ অপেক্ষা ভূমি কত সেন্টিমিটার। 5, 12, 13, মানে অতির্ভুজ আর ভূমির পার্থক্যটা আছে। দেখেন তো কত অতির্ভুজ আর ভূমির পার্থক্য, এটা কত অ্যান্সার হবে? 18 নাম্বার। 18 নাম্বার লেখেন, 18 কমা দিয়ে অ্যান্সার এত, এটা লেখেন 18, জাস্ট অ্যান্সার কোনটা এটা লেখেন, কমেন্ট করে জানেন। দেখেন দেখি কত হয়। মানে চাইছি কি খালি অতি আবেগে 5, 12 দেখে 13 অ্যান্সার করা যাবে না, 13 তো নাই এই অপশনে। এখানে চাইছে এর অতির্ভুজ ভূমি অপেক্ষা কত সেন্টিমিটার বেশি। এখানে উচ্চতা দিয়েছে, তার মানে ভূমি কত 12, ভূমি কত, উচ্চতা দিয়েছে 5 আর ভূমি দিয়েছে 12, তাহলে অতির্ভুজ নিশ্চয়ই কত 13, কিন্তু অতির্ভুজ চাই নাই। অতির্ভুজ আর ভূমির পার্থক্য চেয়েছে, ওই যে অতির্ভুজ ভূমি অপেক্ষা কত সেন্টিমিটার বেশি, অতির্ভুজ ভূমির থেকে কত সেন্টিমিটার বেশি। কমেন্ট করেন অতির্ভুজ আর ভূমি কত সেন্টিমিটার বেশি, কত অ্যান্সার কত, অ্যান্সার প্লিজ, এটার অ্যান্সার কত? 18 নম্বর অ্যান্সার কত? 18 নম্বর অ্যান্সার এমডি জুবাইর 1, মুরাদ হোসাইন 1, জান্নাতুল ফেরদৌস 13, তারপর সৌরভ সরকার 1, তারপরে 18 বুঝিনি, কণা 18, 1, তানিয়া মাহমুদ সাথী 1, এমডি সোহেল রানা 100, 2-1 এর আগেও দিয়েছে 100, ইফতিসাম ইপু 100। ওকে, এখানেই বোঝা যায় আপনারা কি অবস্থায় আছেন। হ্যাঁ, মুরাদ হোসেন প্রথমে ভুল করছেন, পরে এবার ঠিক করছেন। তবে খায়রুল ইসলাম রাব্বি 1, অ্যান্সার ভুল হয়েছে, বেশিরভাগই অ্যান্সার করছে 1, এটা ভুল করার জন্য এখানে দেওয়া হয়েছে 1। অতি আবেগে অ্যান্সার গুলো আমরা করি, খুব ভালো পরীক্ষা দিয়ে আসি, কিন্তু রেজাল্ট আসে না, তখন বলি যে দুর্নীতি হয়েছে। এত ভালো দিলাম, ও আমার থেকে ম্যাথ একটা কম পারলো, 2টা কম পারলো, ওর রেজাল্ট আসলো, আমার রেজাল্ট আসলো না। আসল কথা আপনি খুশি ছিলেন আপনার মতো করে, আপনি যে অবচেতন মনে ভুল করার এখানে ফাঁদ দিয়ে রাখছে, সেই ফাঁদে পড়ে গেছেন। এই ফাঁদগুলো প্রথমেই রেখে দিছে। যারা অ্যান্সার করছেন 1, যারা অ্যান্সার করছেন কত 1, তাদের অ্যান্সার হয় নাই, তাদের অ্যান্সার হয় নাই। হ্যাঁ, আপনি বলুন কেন ভাইয়া, এখানে তো ভূমি দিয়েছে 12, উচ্চতা দিয়েছে 5, 12 হলে এটা অবশ্যই 13। ওকে, এখন চাইছে কি ভূমি আর উচ্চতার পার্থক্য, ভূমি আর অতির্ভুজ ভূমি অপেক্ষা কত বড়, অতির্ভুজ ভূমির থেকে কত বড়, 1 বড়, একই তো হয়েছে ভাইয়া। 1 বড়, ঠিক আছে, 1 মিটার বড়, কিন্তু এটা মিটার ছিল 5 মিটার, 12 মিটার, 5 মিটার, 13 মিটার, কিন্তু চেয়েছে কত সেন্টিমিটার বেশি। এখানে সেমিটা খেয়াল করতে হবে, এই জন্য সিনসিয়ার থাকতে হবে, প্রত্যেকটা ওয়ার্ডের ভ্যালু বুঝতে হবে। একটু সিনসিয়ারিটির কারণে আসলে 1 মিটার বড়, এটা ঠিক আছে, কিন্তু 1 মিটার বড় তো সেন্টিমিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। কথা কি বুঝছেন? এবার কি বুঝিতে পেরেছেন? সৌরভ দাদা 100 হবে, একটা আবেগে দিয়ে ফেলেছি। হ্যাঁ, এই আবেগেই আমরা বহুত ভুল করি। তাহলে অ্যান্সার কি হবে 100 সেন্টিমিটার। এবং ভুল করার জন্য ওরা ফাঁক পাতে রাখছে, 1 নম্বর অপশনই দিয়ে রাখছে, যাতে আপনি দেখার সাথেই অ্যান্সার করেন। সময় কম, তাড়াতাড়ি ম্যাথগুলো শেষ করতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি শেষ করতে হবে, কিন্তু ভুল করে না, সিনসিয়ার থেকে করতে হবে। এটা 43তম বিসিএসে এসেছিল। একটি নৌকা পানির লেভেলে বাধা দড়ি দ্বারা একটি ডকের দিকে টানা হয়। একটা ডক বলতে একটা উঁচু খুঁটি বা এই জাতীয় কিছু বোঝায়, যে পানির লেভেলে বাধা দড়ি দ্বারা একটি ডকের দিকে টানা হয়। আসলে একটা নৌকাকে যখন দড়ি দিয়ে বাঁধেন একটা খুঁটির সাথে, তাহলে এই খুঁটিটা কি হিসেবে কাজ করবে? লম্ব হিসেবে। আর দড়িটা কি হিসেবে কাজ করবে? অনেকে মনে করে ভূমি, নো, দড়িটা টান মারবে উপর থেকে, ওটা অতির্ভুজ হিসেবে কাজ করে। নৌকার টান মারবে দড়িটাকে খুঁটির সাথে, ওটা অতির্ভুজ হিসেবে থাকে। ওটা কখনোই দড়ি সরাসরি এই যে এখান থেকে টান মারা থাকে না। নদীর নিচে যখন নদীতে থাকে, ওটা থেকে অতির্ভুজ হিসেবে থাকে। তার মানে দড়িটা হচ্ছে এখানে অতির্ভুজ, এটা হচ্ছে অতির্ভুজ। আচ্ছা, তারপরে নৌকাটি ডক থেকে 12 ফুট দূরে থাকে। এই যে ডক থেকে এটা হচ্ছে নৌকা, এটা 12 ফুট দূরে আছে এই নৌকাটা। তখন নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য, নৌকা থেকে যে ডক পর্যন্ত এই দড়ির দৈর্ঘ্য মানে অতির্ভুজ। দড়ির দৈর্ঘ্য মানে কি? অতির্ভুজ। দড়ির দৈর্ঘ্য পানির উপর ডকের উচ্চতার
পানির যে পানি তো এটা এখানে আছে পানি, পানির উপর ডকের উচ্চতার দ্বিগুণের চেয়েও 3 ফুট লম্বা হয়। মানে এই যে অতিভুজটা দড়িটা এই উচ্চতার দ্বিগুণের থেকেও 3 ফুট লম্বা। মানে এইটা বড় কার থেকে? এই উচ্চতার দ্বিগুণের থেকেও 3 বড়। তাহলে এটা যদি হয় x, অতিভুজ হবে 2x + 3, তাই কিনা? কারণ এটা তো আমরা জানি না, রিটেন করতেছি আগে। এটা x হলে এটা 2x + 3, কথা ক্লিয়ার? ওকে, তাহলে ডকের উচ্চতা কত? মানে এইটা চেয়েছে, ডকের উচ্চতা কত, x এর মান চেয়েছে। তো x এর মান করতে গেলে এখানে পিথাগোরাস আমাদের আছে, পিথাগোরাস গুরু বলেছেন অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখান থেকে ক্যালকুলেশন করবেন, x এর মান পাবেন, এখানে বসাই দিবেন, জাস্ট অ্যানসার হয়ে গেছে। এটা আছে রিটেন। বাট প্রিলির জন্য ভাই 12 দেখে কি আপনার মনে পড়ে না কিছু? 12 দেখে কি আপনার মনে পড়া উচিত না? যেটাকে কষ্ট করে আয়ত্ত করাইলাম, কমেন্ট করাইলাম, এটা যদি হয় 12, এটা হবে 5 আর এটা হবে 13, 5 12 13, হয়তো 12টা একটু বড় দেওয়া উচিত এরকম। তাহলে 5 12 13, কথা কি বুঝছেন? তাহলে এটা যে 12, এটা হচ্ছে 13। হ্যাঁ, এই কথাটা যে সত্য আমরা ট্রাই করি। দেখেন এই যে ডকের উচ্চতা দ্বিগুণের থেকেও 3 ফুট বড়। এটার দ্বিগুণ কত? 5 এর দ্বিগুণ কত? 10, 5 এর দ্বিগুণ কত? 10, 10 এর থেকে ওইটা 3 বড় দড়িটা। তাহলে অ্যানসার অবশ্যই উচ্চতা যেহেতু দিয়েছে, অ্যানসার কোনটা? কমেন্ট করুন, অ্যানসার কোনটা? অ্যানসার অবশ্যই 5, কারণ উচ্চতা চেয়েছে। প্রিলির জন্য 1 সেকেন্ডের মধ্যে এভাবে করব। এটা যেহেতু 12, তাহলে এটা 5, অবশ্যই বড়, ওটা অতিভুজ 13। তাহলে দড়িটা এইটা দ্বিগুণের থেকে 3 বড়। দেখেন দ্বিগুণের থেকে 3 বড়, এটা ট্রাই করে দেখলাম, অবশ্যই উচ্চতা হয়ে যাবে 5। কথা কি ক্লিয়ার? ভক্তি ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার, থ্যাংক ইউ। ইতিসাম ইপু আগে অ্যানসার করছে 19 এর 5। ওকে, আর 2-3 মিনিট ক্লাস। একটি 13 মিটার লম্বা মই একটি দেয়ালে হেলান দিয়ে রাখা হয়েছে। একটা লম্বা মই যদি দেয়ালের সঙ্গে হেলান দেওয়া থাকে, মইটা কি হিসেবে কাজ করবে ভাই? মইটা কি হিসেবে কাজ করবে? অবশ্যই সেটা অতিভুজ হিসেবে কাজ করবে। যেটা স্বাভাবিক চোখে মই, সেটা জ্যামিতির চোখে হচ্ছে অতিভুজ। দেওয়ালে যখন হেলান দেওয়া থাকে, মইটির এক প্রান্ত দেয়াল থেকে 5 মিটার দূরে ভূমি স্পর্শ করছে। দেওয়ালে যখন মই ভাবে দিব, দেয়াল থেকে এটা 5 মিটার দূরে ভূমি স্পর্শ করে আছে মইটা। তার মানে কি ভূমি হচ্ছে 5 মিটার। মইটির অন্য প্রান্ত ভূমি থেকে কত উচ্চতায় দেয়ালে স্পর্শ করছে, তার মানে উচ্চতা চেয়েছে। উচ্চতা কি ভাই বলা যায় না? 5 13, আর একটা বাবু মাস্ট বি কত? কমেন্ট করুন, কত অ্যানসার? কত অ্যানসার কমেন্ট করুন। এই যে এটা আমি আর কথা কমু না। এই দেয়াল মই, এই যে এটাও দেখেন, একটি 50 মিটার লম্বা মই একটি খাড়া দেওয়ালের সাথে হেলান দেওয়া আছে। তাহলে মইটা কি হিসেবে কাজ করবে? 50 মিটার লম্বা মই কি হিসেবে কাজ করবে? মইটা কি হিসেবে কাজ করবে? অতিভুজ হিসেবে। মইয়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার উঁচুতে দেয়ালকে স্পর্শ করেছে। মইয়ের অপর প্রান্ত দেয়াল থেকে কত মিটার দূরে আছে? দেয়াল থেকে কত মিটার দূরে, মানে ভূমি চেয়েছে। এটার অ্যান্সার কি হওয়া উচিত? অতিভুজ দিয়ে দিয়েছে 50, আর একটা দিয়েছে উচ্চতা হচ্ছে 40, মানে 50 5 হয়ে গেছে 10 গুণ, 4 হয়ে গেছে 10 গুণ, তাহলে 3 হয়ে যাবে কত গুণ? অ্যান্সার করে দেখুন কত অ্যান্সার হবে, অ্যান্সার করে দিন। পারবেন? পারবেন না? এই যে এগুলো এখন পাবেন, দেখবেন আর অ্যান্সার করবেন। 40 9 9 40, আর একটা কত হবে বলেন তো? 9 40, অ্যান্সার কত? 41। এই দেখেন বিসিএস এ আছে, বিভিন্ন ইয়াতে আছে, খুব ইম্পর্টেন্ট। এবং শুধু এই অধ্যায়ের জন্য এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট না, এই অঙ্কগুলো, এই কনসেপ্টগুলো আপনার বিভিন্ন জায়গায় কাজে লাগবে, বিভিন্ন জায়গায় কাজে লাগবে, বিভিন্ন জায়গায়। এবিসি ত্রিভুজ বি ইকুয়াল টু 90 ডিগ্রি, বিসি ইকুয়াল টু 5, এসি ইকুয়াল টু 13, এবিসি ত্রিভুজ অপরবাহু এবি এর দৈর্ঘ্য কত? 5 12 দেওয়া আছে। এটা সমকোণী ত্রিভুজ যেহেতু, আর একটা কত? 23 নাম্বার কত? কমেন্ট করে জানান। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 সেন্টিমিটার, অপর দুই বাহুদ্বয়ের একটি অপরটির 3/4 অংশ হলে অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত কত? দেখেন অপর বাহুদ্বয়ের এটা দিয়েছে। আসলে অপর বাহুদ্বয় আপনি ধরতে পারেন একটা x, একটা 3x আর একটা 3x/4 ধরে পিথাগোরাসের সূত্র অনুযায়ী দিতে পারেন। এই যে কি করতে পারেন, একটি বাহু অপরটির এত অংশ, অতিভুজ দিয়ে রাখছে 25, এটা 25, একটা অপরটার এত অংশ, একটা যদি x হয় আর একটা 3x/4।
তারপর বলছে অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত কত, এই বাহুদ্বয়টা বের করে অনুপাত করবে, অ্যান্সার হবে। এটার জন্য এক্স এর মান বের করবো কি করে, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার ইকুয়াল টু 25 স্কোয়ার দেবো, এক্স এর মান পাবো, এখানে বসাবো, অনুপাত করবে, অ্যান্সার হয়ে যাবে। বাট এত প্যারার কোনো দরকার নাই ভাই। যখন একটার সঙ্গে আরেকটা তুলনা করে 3/4, তার মানে একটা বাহু আর একটা 3/4 অংশ, মানে কি একটা 3x আর একটা 4x। আপনি যখন এই বাহু দুইটা 3x আর 4x ধরবেন, তাও হবে একটা আরেকটার সঙ্গে তুলনা করলে তারা তাদের সঙ্গে অনুপাতে আছে, একই রকম গুণিতক আকারে আছে। একটা 3x ধরা যাবে, একটা 4x ধরা যাবে, তারপরে এটা 25, তারপরে ইকুয়েশন দিয়ে x এর মান বের করে এখানে বসাবেন, x এর মান বের করে বসায় 3x is to 4x লিখবেন। x এর মান ভাই আপনি যাই বসান না কেন, x এর মান কেটে যাবে, x এর মান কেটে গিয়ে 3 is to 4 হবে, x এর মান তো দুই জায়গায় একই, অর্থাৎ অ্যান্সার এইটাই। একটা বাহু আর একটার সঙ্গে কম্পেয়ার করেছি 3/4 অংশ, মানে কি ওই বাহু দুটার অনুপাত 3:4। এখন এদের সঙ্গে যত গুণই হোক না কেন একই রকম গুণিতক আকারে থাকবে। এটা যদি হয় 30, এটা হবে 40, এটা যদি হয় 15, এটা হবে 20। অথবা এখান থেকেও আপনি চিন্তা করেন, যার বাহু 25 অতির্ভুজ, 5 কে 5 গুণ করলে হয় 25, 5 5 25, তাহলে এটা 5 গুণ, 3 5 15, আর এটা 4 গুণ, 4 5 20, এটা হবে 15, এটা হবে 20, 15 আর 20, একটা বাহু 15 পাবেন আর একটা বাহু 20 পাবেন। এই দুটার অনুপাত করলে ওই ঘুরে ঘুরে কাটাকাটি করে 3:4 পাবেন। সুতরাং এগুলো কোনো কিছু দেখার নাই, একটার সাথে একটা কম্পেয়ার করছি 3/4, তার মানে এর অনুপাতই হচ্ছে 3/4। জাস্ট দেখবেন 1 ন্যানোসেকেন্ডের মধ্যে এটা অ্যান্সার করে দিবেন। আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারতেছেন, আর এই ক্লাসগুলোটা কি বুঝতে পারতেছেন বা ইফেক্টিভ হচ্ছে কিনা? আপনি শেয়ার দিয়ে কমেন্ট করে একটু জানান দেন। আপনাদের যদি আমি সাপোর্ট গুলো না পাই, ফ্রি ক্লাস করাবো, সবগুলো অধ্যায় ফ্রি ক্লাস করাবো, এবং ম্যাথ অনেক মজা নিয়ে আপনি করবেন। আপনি যত দুর্বল বেসিকেরই হন না কেন, আপনি এত বেনিফিটেড হবেন। আপনি আমার রিভিউ দিবেন না, দরকার নেই আপনার ক্লাস করার। সুতরাং আপনি রিভিউ দেন, কমেন্ট করেন যে ক্লাসগুলো কেমন লাগতেছে, আপনি উপকৃত হইলেন কিনা, বা নিয়মিত ফ্রি ক্লাস চান কিনা, প্রত্যেকটা অধ্যায়ের ফ্রি ক্লাস চান কিনা। আমি বেছে বেছে যে সিরিয়াস ক্যান্ডিডেট গুলো আছে সেগুলোকে আমি গ্রুপে ইনক্লুড করে সবগুলো ক্লাস দিব। ক্লাসে অনেকে টাকা দিয়ে ভর্তি হয়, ভুয়া ভর্তি হয়, নাই হারায় যায়, আবেগে ভর্তি হয়, আবেগে টাকা দেয়, অফার চলতেছে, অফার, এই জন্য ভর্তি হচ্ছে। অফারে আপনি হারাই গেলেন, টাকা দিয়ে আপনি নিজে নাই, এরকম আবেগের প্রার্থীর দরকার নেই। আমি ফ্রি পড়াবো, কিন্তু সিরিয়াস প্রার্থী দরকার। কথা কি বুঝছেন? যদি নিয়মিত প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস পেতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করেন, রিভিউ দেন, কি চাচ্ছেন আপনারা। ঠিক আছে, আমার ক্লাসগুলো ভালো লাগতেছে কিনা, পুরো কোর্সটাই আপনি এভাবে ক্লাস চান কিনা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে যদি বেঁচে থাকি। বেস্ট অফ লাক।